সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন। জুন মাস শুরু হয়েছে আমরা সবাই জানি, এবং জুন মাস মানেই বাংলাদেশে একটি নতুন অর্থ বছরের শুরু হয়। আগামীকাল প্রণীত হবে 2021-22 সালের বাজেট, এবং এই বাজেট এবং আমাদের যে অনুষ্ঠানের থিম এটি একসাথে মিলে গেছে। আমরা অনুষ্ঠানে আজ শিরোনাম রেখেছি স্বাস্থ্য অর্থনীতি আস্থা অনাস্থার বাজেট। অর্থাৎ বুঝতেই পারছেন যে আগামী অর্থ বছরে যে বাজেট প্রণীত হবে, স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হবে, সেই বরাদ্দ কিভাবে কতটুকু হওয়া উচিত, কিভাবে ব্যয় হওয়া উচিত, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনার চেষ্টা করব। আমাদের সাথে এ বিষয়ে কথা বলতে দুজন অতিথি আছেন। স্টুডিওতে আছেন আমাদের সাথে আমাদের চ্যানেল 24 সবার প্রিয় মুখ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর শাফিউন নাহিন শিমুল। আপনাকেও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। জি, অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আমরা জানি যে বাজেট বরাদ্দের অর্থাৎ স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের অবস্থান সেখানে একেবারেই তলানিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা অন্যান্য দাতা সংস্থাগুলি বলে যে জিডিপির 5% ব্যয় করা উচিত, সেখানে বাংলাদেশ সে আশানুরূপ ব্যয়টি করতে পারে না। নানান কারণেই পারে না, বাস্তব ভিত্তি এবং নানান কিছু আছে। আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে আমরা সবাই জানি, আমরা 20, 30, 40 বছর ধরে জানি যে বাংলাদেশ স্বাস্থ্য খাতে সেই প্রেসক্রাইবড ব্যয়টি করতে পারে না? কেন পারে না? আসলে কি সদিচ্ছার অভাব নাকি নানান কারণ আছে? কারণগুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এ বিষয়ের যেগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, এগুলো আমার অত্যন্ত প্রিয়ভাজন ডক্টর শিমুল আরও বলবেন আশা করি সামনে ফ্যাক্টসগুলো নিয়ে। কিন্তু আমি এর একটি যে দার্শনিক এবং নৈতিক পটভূমি রয়েছে সেই বিষয়টা আগে একটু জোর দিয়ে বলতে চাই যে আসলে একটি বাজেট যদি শুধু অঙ্ক হয় এটা এক ধরনের, কিন্তু অঙ্কের মধ্যে যদি একটি দার্শনিকতা, নৈতিকতা, একটা রাষ্ট্রের যে পলিসি তার যদি নির্যাস থাকে, তাহলে বাজেটটা আসলে একটি দিক নির্দেশমূলক ব্যবস্থা হয়, যেটা প্রতিধ্বনিত হয় অঙ্কের মধ্য দিয়ে। তো এর কারণটা হচ্ছে যে আমাদের যে ঐতিহাসিকভাবে এই উপমহাদেশে যখন আমরা মুক্ত হলাম, তখন কিন্তু ন্যাশনাল হেলথ সার্ভিস যে মডেলটা ছিল গ্রেট ব্রিটেন ইংল্যান্ডে, সেই মডেলটাই কিন্তু আমাদের ছিল। ন্যাশনাল হেলথ সার্ভিস কিন্তু একসময় সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত একটি মডেল ছিল 80-র দশকের শুরু পর্যন্ত। কারণ সেখানে রাষ্ট্র মোটামুটি একটা ন্যূনতম স্বাস্থ্যসেবা জনগণের জন্য নিশ্চিত করত। এটি আপনার ইংল্যান্ডে এটি খুব বিখ্যাত ছিল, কারণ একদম রেফারেল সিস্টেম হয়ে জিপি হয়ে তাদের একটা প্রোটেকশন ছিল। কেমন সেই মডেলটা খোদ ইংল্যান্ডেই মার্গারেট থ্যাচার এসে মার্কেট ইকোনমির তোড়ে আরেকটি অন্য পোল থেকে এসে সেটিকে খানিকটা ভেঙে ফেলে সেই যে ঐতিহ্যবাহী সিস্টেমটাকে ভেঙে ফেলেছে। এখন আর সেই এনএইচএস নেই ইংল্যান্ডে। আমাদের ক্ষেত্রে যেটা ঘটলো, এই 3 দেশে কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম যে মার্কেট ইকোনমির থাবা বিস্তৃত হতে শুরু করলো, পুঁজির থাবা বিস্তৃত হতে শুরু করলো, এবং আস্তে আস্তে এখন যেটা হচ্ছে যে পাবলিক সেক্টরকে ছাপিয়ে প্রাইভেট সেক্টর আসলে গ্রো করলো। কিন্তু প্রাইভেট সেক্টরের গ্রোথটা হচ্ছে ওভারঅল কান্ট্রির দর্শনের সঙ্গে, যে যেটাকে আমরা বলি নিও লিবারাল ইকোনমি, যেটা হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্বকে বেশি করে প্রাইভেটে নিয়ে আসা। এখন এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে হ্যাঁ, যখন আপনি সব কিছুতেই পুঁজি, সব কিছুতেই বাজার অর্থনীতি, চাহিদা সরবরাহের ভিত্তিতে হবে, তখন আসলে অন্য একটা বিষয়কে আলাদা করাটা কঠিন, কিন্তু সেটিও রাষ্ট্রের দর্শন। যে আমি কি স্বাস্থ্য কি অন্য পুঁজি কমোডিটির মতো একটা কমোডিটি পণ্য, এই যে ইকোনমিক্সের ভাষায় এটিকে একটি কমোডিটি, যে এখন গতকালই একটি খুব প্রথম শ্রেণীর পত্রিকাতে একজন প্রথম শ্রেণীর উদ্যোক্তার একটা সাক্ষাৎকারে উনি বলছিলেন যে যেভাবে দেখছেন যে বিদ্যুৎ খাত প্রাইভেট সেক্টরের সাথে কত উন্নতি হয়েছে, আমাদের রাস্তাঘাট পরিবহন প্রাইভেট সেক্টরে আসা উন্নতি হয়েছে ইত্যাদি ইত্যাদি বলছেন স্বাস্থ্য খাতও প্রাইভেট সেক্টরের কাছে বেশি করে এসে গেলে উন্নতি হবে। এই হলো তার বক্তব্য। দেখুন তাহলে কত সহজ সরল হিসাব কিন্তু এই দেশে চলে, এবং এটাই কিন্তু হয়তো আস্তে আস্তে প্রমোটেড হতে শুরু করে হয়েছে আমাদের। এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভারত। ভারতে গত কয়েক দশকে হয়েছিল ধীরে ধীরে, কিন্তু বিশেষ করে প্রাইম মিনিস্টার মোদির আমলে অসম্ভবভাবে
প্রাইভেট সেক্টরকে আর উৎসাহিত করা হয়েছে। আমাদের দেশ থেকে যে রোগীরা ভারতে চলে যান, অনেকে বলে নিশ্চয়ই ভারতের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত ছিল, কিন্তু সেটি ছিল আসলে মূলত প্রাইভেট সেক্টরে। পাবলিক সেক্টর সত্যি অবহেলিত ছিল, এবং তার মধ্যে দুই একটি এক্সেপশনে এইমস, নিউ দিল্লি বা দুই একটি বাদ দিলে, এবং ভেলোর, এগুলো কিন্তু খ্রিশ্চান এবং মিশন। আমরা করোনায় কি তারই একটি বাজে প্রভাব দেখলাম। এইবারে তাহলে আপনি দেখুন যে অনিয়ন্ত্রিত যদি প্রাইভেট সেক্টর যদি থাকে, একটা রাষ্ট্র যদি স্বাস্থ্য, শিক্ষা, এই ধরনের মৌলিক দায়িত্ব যদি রাষ্ট্র গ্রহণ না করে, সেটি পাবলিক সেক্টর দিয়ে ডিসপেন্সড হোক অথবা প্রাইভেট সেক্টরকে যদি একটি নিয়ন্ত্রণের মাধ্যমে ডিসপেন্সড হোক, তাহলে কোনো মতেই তা না হলে স্বাস্থ্য কিন্তু নিশ্চিত করা যায় না। এটি কেন ভারত, কেন এটা ইউএসএ তো প্রতিভাত হলো। দেখুন সুইডেন বা নরওয়ে বা এই যে স্ক্যান্ডিনেভিয়ান বা নর্থ ইউরোপিয়ান কান্ট্রিগুলো, সুইডেন তো রীতিমতো কোনো লকডাউন সেই অর্থে না দিয়েও যেভাবে যতটুকু ম্যানেজ করলো, এত রিসোর্স নিয়েও কিন্তু ইউএসএ কিন্তু সে পারল না, তাই না? এই ধরনের অনেক রাষ্ট্র রয়েছে। আবার যারা অত্যন্ত কর্তৃত্ববাদী রাষ্ট্র, তাদের কথা আলাদা। কিন্তু আমরা যদি আমাদের গণতান্ত্রিক এবং মার্কেট ইকোনমির ফরম্যাটও দেখি, সেখানেও কিন্তু নর্থ ইউরোপিয়ান কান্ট্রিগুলোর স্বাস্থ্যের মতো, শিক্ষার মতো এগুলোকে অনেক নিয়ন্ত্রণে রেখেছে রাষ্ট্রের। তাহলে আমি আবার মূল কথায় ফিরে আসি। বাংলাদেশ অ্যাজ এ রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার স্বাস্থ্য, শিক্ষা, এই ধরনের মৌলিক বিষয়গুলোকে কিভাবে একটা রাষ্ট্রের মানে যেটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট, এক ধরনের মানুষের, জনগণের কল্যাণমুখী একটি ব্যবস্থার মধ্যে নিয়ে আসবে, সেটি যদি আবার ট্র্যাডিশনাল আমাদের যে মডেল ছিল এনএইচএস মডেল, সেটাকে গুরুত্ব দিয়েই রাখা যায়, সেটা মানে একমাত্র পথ না। কিন্তু ইউনাইটেড স্টেটসে যে ইন্স্যুরেন্স মডেল, সেটার এক ধরনের মডেল, কিন্তু সেটা আমাদেরকে তাহলে খুব সুচিন্তিতভাবে ভাবতে হবে যে আমি রাষ্ট্রে বাজেটে যখন অর্থ দিচ্ছি, এই অর্থগুলো আমি আসলে কিভাবে দিচ্ছি এবং কিভাবে ব্যয় করছি, এটা নিয়ে আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আসবো একটু। ডক্টর শাফিন নাঈম শিমুলের কাছে। এটা শাফিন নাঈম শিমুল, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন এবং একটি দর্শনগত জায়গা থেকে অধ্যাপক লিয়াকত ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। কিন্তু অধ্যাপক লিয়াকতকে যে প্রশ্নটি করেছিলাম, সেটি আবার আপনাকে করতে চাই যে বাংলাদেশ কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত যে 5% ব্যয় করতে পারে না, 5% বরাদ্দ করতে পারে না কেন? আসলে রাষ্ট্র জনগণের সেবাই দিতে চায়, কিন্তু এই সহ কেন দিতে পারে না, কেন বরাদ্দ করতে পারে না, এইটা আপনার কাছে জানতে চাই শুরুতে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24 আমার খুবই প্রিয় মানুষ প্রফেসর লিয়াকত আলী স্যারকে। আসলে যে কথাগুলো স্যার বলেছেন অনেকগুলোর সাথে মানে সবগুলোর সাথে আমি একমত, দ্বিমত করার কোনো সুযোগ নেই। আরো একটা বিষয় যেখানে আমি যোগ করতে চাই, বাংলাদেশে আপনি জানেন বাজেটের মানে এইগুলার মূল যে মানে অ্যালোকেশনটা যে হচ্ছে না, এটা একটা বড় কারণ। আমি পার্সোনালি যেটা মনে করি, এটা প্রায়োরিটাইজ সেক্টর হিসেবে মনে করা হচ্ছে। আপনি যদি আমাদের বাংলাদেশের গত 20 বছরের বা আরো বেশি সময় বলি, মূলত গণতান্ত্রিক সরকার যখন আসে তখন থেকে আমরা চিন্তা করি আমাদের ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝছি ইনফ্রাস্ট্রাকচার। আমি বলছি না ইনফ্রাস্ট্রাকচার দরকার নেই, মানে ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই লাগবে একটা ডেভেলপমেন্টের, মানে আলটিমেট কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্টের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অবশ্যই দরকার। কিন্তু আপনার যেটা আমরা মানে অর্থনীতি যারা পড়ি, যারা আমরা বলি যে একটু প্রায়োরিটাইজ করা, আপনি র্যাঙ্কিং করতে হবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে প্রতিটা কাজের। কস্ট বেনিফিট অ্যানালাইসিস সবসময় যে টাকার অঙ্কে হিসাব করতে হবে তা না, আপনার ওয়েলফেয়ার বা আদার বেনিফিট যেটা হয় সেগুলো একটু খেয়াল করা। আমার মনে হয় রাষ্ট্রের ক্ষেত্রে কোনো সময় হয়তো হেলথ সেক্টরটা যেরকম প্রায়োরিটাইজ বা যেরকম মানে প্রাধান্য পাওয়া উচিত ছিল সেটা পায়নি। এইটা একটা বড় কারণ, যেটা স্যার যেটা বলেছেন ফিলোসফিক্যাল ওটার সাথে ম্যাচ করে। আরেকটা বড় কারণ আমি বলবো যে আমরা যখন মানে স্বাধীনতার পর থেকে কিন্তু আমাদের হেলথ সেক্টর অনেক কিছু ডোনার ডিপেন্ডেন্ট ছিল। তারপরে যখন এটা আস্তে আস্তে গভর্নমেন্টের দায়িত্ব বেড়েছে, কিন্তু গভর্নমেন্ট ডোনারের যে অ্যালোকেশন কমে গেল, গভর্নমেন্ট কিন্তু সেইভাবে অ্যালোকেশনটা মানে যে প্রপোর্শনালি বাড়ানো সেটা করতে পারেনি। এবং আপনারা জানেন আমাদের দেশে যে আমলাতন্ত্র আছে, এটা আমাদের দেশে না, সব দেশে আমলাতন্ত্র হচ্ছে একটু রিজিড থাকে। তারা আসলে চেঞ্জ পছন্দ করে না, চেঞ্জটা তারা মানে সহজে নিতে চায় না। এই যে আপনার বাজেট প্রতি বছর, আমরা গত বছর কত সমালোচনা হয়েছে, আপনারা আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, আপনি দেখবেন বাজেট হলো জাস্ট আগের বছরে যা ছিল তার 5-10% বাড়িয়ে দিল। এটা হলো একমাত্র সমাধান। কিন্তু এই যে বাজেটের একটা রিফর্ম, এই যে ব্যয় হচ্ছে না, আপনারা জানেন যে এডিপির মাত্র 25% ব্যয় করেছে এই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য খাত, যেখানে অন্যান্য যে 15টা বৃহৎ মন্ত্রণালয় আছে তার মধ্যে লোয়েস্ট। এটা তো হওয়ার কথা না, বরঞ্চ এই বছর আমার তো মনে হয় ওদের আরো যেটা বলা উচিত ছিল যে ভাই আমাদের আরো টাকা লাগবে, এই টাকায় হচ্ছে না। কিন্তু আপনি দেখেন মানে উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে করোনার জন্য যে প্রস্তুতিটা দরকার, একদম বেসিক অক্সিজেনের সরবরাহ, স্বাস্থ্য ব্যবস্থার কারেক্ট ইমপ্রুভ করা, সেটাও করা যায়নি।
তাহলে এটা কোথায় আটকে আছে? আমি বলবো যে একটা মানে জটিল লিডারশিপ ক্রাইসিস। এখন এই যে আমরা দেখেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেসপন্সিবিলিটি নাকি এটা ডিজি হেলথে, যদিও কয়েকটা ওপি আছে কিন্তু ওপির মাধ্যমে খরচ হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় এই দায়িত্বটা কেউ নিতে চাচ্ছে না। জি, সবাই ডক্টর হলো শিমুল মানে বুঝতে পেরেছি, মানে লিডারশিপের ক্রাইসিসটি একটা বড় বিষয় এবং যার কারণেই টাকা অব্যবহৃত থেকে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো বিরতি একটি সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। দর্শক, সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে সময় হলো একটি বিরতির। বিরতি থেকে ফিরে এসে আজকের অতিথিদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সারওয়ার সুমন, আর আমরা কথা বলছি স্বাস্থ্য অর্থনীতি নিয়ে। অধ্যাপক ডক্টর লিয়াকত, যেটি বিরতিতে যাবার আগে ডক্টর শিমুল বলছিলেন যে বাজেট বরাদ্দ হচ্ছে কিন্তু অব্যবহৃত থেকে যাচ্ছে, এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যদি কম্প্যারিজন করা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স খুবই অসন্তোষজনকই বলতে হবে, শব্দটা অসন্তোষই ব্যবহার করছি। কিন্তু আরেকটি বিষয় যেটি বলা হয় যে বাজেট বাড়ানো হোক, বাজেট বাড়ানো, কিন্তু বাজেট বাড়ালেই কি মানসম্মত স্বাস্থ্য সেবা দেওয়া কি সম্ভব, নাকি সদিচ্ছা কিংবা ওই নীতিমালা থাকা উচিত? আপনার মন্তব্যটা জানতে চাই। এক কথায় উত্তর হচ্ছে না, যে বাজেট বাড়ালেই নিশ্চিত করা যাবে না যে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে বা পরিধি সেই হারে বৃদ্ধি পাবে। ডক্টর শিমুল ঠিকই বলেছেন, একদম খাঁটি কথা, যে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থাপকদের মানে সক্ষমতা বৃদ্ধি না হচ্ছে এবং শৃঙ্খলা না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই বৃদ্ধি সেভাবে কাজে লাগবে না। তবে একটা কথা মনে রাখতে হবে যে আমরা সেটাকে এখন সিম্বলিক ধরতে পারি। উনি তাও বলেছেন যে স্বাস্থ্যখাত যে অবহেলিত, এখন যদি এই বাজেটে ধরা যাক যে একটা ন্যূনতম, আমরা যদি ধরা যাক যে জিডিপির 5%, হ্যাঁ, বা বাজেটের 7% এই ধরনের কথা শুনছি আমরা, যদি বাজেটের 7%ও পৌঁছায়, কারণ যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কোভিড পরবর্তীতে প্রায় 15% বলে, হ্যাঁ, বাজেটের, তাও 7% হলেও তো আমরা অনেক খুশি, কারণ 5% কখনো সেইভাবে অতিক্রম করেনি। এটা কাকে বলবো? এটা বলবো সিম্বলিক। কিন্তু সিম্বলিক মানে হলো গুরুত্ব দিচ্ছে, কিন্তু এই গুরুত্ব দেওয়াটা কাজে লাগবে না যদি সাথে সাথে যে এই যে রিফর্ম, একটা বড় ধরনের আসলে স্বাস্থ্যক্ষেত্রে রিফর্ম দরকার। কেন? কারণ হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রের পরিধি বৃদ্ধি পেয়েছে প্রচুর, একদম মানে যেটাকে বলা হয় জ্যামিতিক হারে। সেই সঙ্গে প্রাইভেট সেক্টরও বৃদ্ধি পেয়েছে, অথচ এগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেই হারে ব্যবস্থাপনাগত কোনো বৃদ্ধি হয়নি, মানে রিফর্ম হয়নি। সবচেয়ে বড় হয়েছে সবই কেন্দ্রীভূত থেকে গেছে। এখানে যে আপনি যদি একটা ডিভিশনাল ডিরেক্টরের অফিসে যান, আপনি অবাক হয়ে যাবেন যে এই পুরো ডিভিশনে এইটুকু অফিস দিয়ে চলে, আপনার 2-3টা রুমের মধ্যে কয়েকটি মাত্র মানুষ, অথচ সেখানেই কিন্তু পুরো একটি প্রকিউরমেন্ট ব্যবস্থা, হ্যাঁ, কারণ যত কেন্দ্রীভূত ব্যবস্থার মধ্যেই কিন্তু অনিয়ম, যেহেতু চাপও বেশি। আমি বলছি না যে চাপ থাকলেই অনিয়ম করতে হবে, কিন্তু আমি বলবো যে অনিয়ম, অপচয়, দুর্নীতি ইত্যাদি বাংলাদেশের অন্যান্য কালচারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে, এবং সেটা আরও বেশি চোখে পড়ে, কারণ এখানে যেহেতু আরও বেশি আমাদের সঙ্গে সংশ্লিষ্ট জীবন মরণের সঙ্গে। কিন্তু সেটি দূর করার জন্য যে বিকেন্দ্রীকৃত পদ্ধতি, তার সঙ্গে যেইভাবে ইনফরমেশন সিস্টেমের ব্যবহার করা উচিত ছিল, কারণ সেটির সঙ্গে শৃঙ্খলার ব্যাপার জড়িত থাকে। আপনি যদি সিভিল সার্জন থেকে শুরু করে এই পুরো ব্যাপারগুলোর মধ্যে যদি রিফর্ম না আনা যায়, এবং এমনকি স্বাস্থ্য যে আমাদের শুধু দুটো উইং হয়েছে, কিন্তু সত্যি বলতে কি উইংগুলোকে আমরা, মন্ত্রণালয়ের উইং শুধু বড় কথা না, আমাদের অধিদপ্তরেও যে সক্ষমতা বৃদ্ধি ইত্যাদিতে কিন্তু হাত দেওয়া হয়নি। আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে আমাদের সব কিছুতে মনে হয়েছে, এটা আমাদের ডাক্তারদের মধ্যে এক ধরনের ইউনিজম রয়েছে, যে সব ভালো এই ধরনের পরিচালনার পোস্টগুলিতে বোধহয় ডাক্তারই সবচেয়ে যোগ্য। আমি একজন ভালো ক্লিনিশিয়ান হতে পারে, আমি ভালো মেডিসিনের লোক হতে পারি, সার্জন হতে পারি, তার জন্যই যে আমি ব্যবস্থাপনায় ভালো হব, আমি যে সাপ্লাই চেনে ভালো হব, আমি যে মানে কি বলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ভালো হব, তা নাও হতে পারি, কারণ এটি একটি বিশেষায়িত এখন ব্যাপার। পরামর্শ হচ্ছে যে ডাক্তারদের মধ্যে যারা এটি হতে চায়, তারা MBBS তো একটা গ্র্যাজুয়েশন, তাহলে তাকে অর্থনীতি শিখতে হবে, তাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট শিখতে হবে, এবং সেই ধরনের মানে ক্যারিয়ার প্ল্যানিং, এগুলো কিন্তু ইতিমধ্যেই এই যে অপারেশন প্ল্যানের কথা উঠছে, যে রিভিউ করা হয়েছে, এই যে ব্যর্থতার কথাগুলো বলা হয়েছে, এই ব্যর্থতাগুলো কিন্তু ইতিমধ্যেই 4th HPNSP, যেটিতে মূলত টাকাটা আসে, মানে ডেভেলপমেন্ট মানিটা হেলথের, সেটাকে বলা হয় হেলথ অ্যান্ড পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম। হেলথে আর এক স্টোরি, মানে অন্য মন্ত্রণালয়ে যেমন একটা চ্যানেল দিয়ে যায়, এখানে হলো একটা রেভিনিউ চ্যানেল আছে, আর একটা হলো
অপারেশন প্ল্যানের চ্যানেল আছে, হ্যাঁ, এ আরেক স্টোরি, আমি যাচ্ছি না। আচ্ছা। সেই ক্ষেত্রে ওই যে অপারেশনের প্ল্যানে, সেটার মিড টার্ম রিভিউও করা হয়েছে গত বছর, আমরা রিভাইজও করা হচ্ছে। এখন সব জায়গায় কথা বলা হচ্ছে যে যারা ক্যারিয়ার করতে চায়, আমি কয়েকবার মেডিসিনের সার্জারিতে ভর্তি ফেল করার পরে আমি পাবলিক হেলথে যাব, ব্যবস্থাপনার দিকে যাব, এই না, যে এই ক্যারিয়ার করতে যাবে তাকে সেই ক্যারিয়ারই করার জন্য আগে থেকে স্থির করে গভর্নমেন্ট সেভাবে প্রণোদনা দেবে, মানুষ তৈরি করতে হবে। আর যদি অন্য এমনও মনে হয় যে না, ডাক্তার ছাড়াও অন্য পেশার লোকও কোনো একটা বিষয়ে যোগ্য আমাদের দরকার, সেখানে কিন্তু সেই ওপেননেসটা থাকতে হবে। ডাক্তার অগ্রাধিকার পেতে পারে, কিন্তু ওপেননেসটা থাকতে হবে। মানে মানুষ তৈরি করলে আসলে আমরা সেই লিডারশিপে যে ক্রাইসিসের কথা আমরা বলছিলাম সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। একটু ডক্টর শিমুল এই বিষয়ে কি বলতে পারেন একটু শুনি। ডক্টর শিমুল, এবারের বাজেটের পত্রপত্রিকায় যে নিউজ হচ্ছে যে এই আগামীকাল যে বাজেট প্রণীত হবে, এই বাজেটে সর্বকালের সবচেয়ে বেশি বরাদ্দ পাবে স্বাস্থ্য খাত, এটি কি একটি সুখবর হিসেবেই আপনি দেখেন? মানে অনেকেই দেখছে, আপনি কি দেখেন কি না, আপনার মন্তব্য জানতে চাই। হ্যাঁ, প্রথমত যেটা স্যার বলছেন এটার সাথে আমি একমত যে সুখবর তো অবশ্যই, ইন দা সেন্স যে গভর্নমেন্ট অ্যাটলিস্ট মনে করছে যে এটাকে প্রায়োরিটি দেওয়া যায়, ওই সিম্বলটা ভালো, সেটা ভালো দিক। কিন্তু এটা খরচ করতে পারবে কিনা আগামী বছর যদি আমরা দেখি তার মাত্র 10% খরচ হয়েছে, তাহলে তো লাভ নাই। এবং শুধু খরচ হলেও হবে না, যেটা আপনি রাইটলি বলেছেন যে আমাদের যে অব্যবস্থাপনা, দুর্নীতি, এগুলা নিয়ে প্রচুর কথা হয়েছে, এগুলা নিয়ে পত্র পত্রিকা থেকে শুরু করে মিডিয়াতে অনেক তথ্য এসছে যে আমরা যা খরচ করছি সেটাও ঠিক মতো করছি না। অর্থাৎ আমরা বরাদ্দ কম দিচ্ছি, তার মধ্যে ঠিক মতো খরচ করছি না, যা খরচ করছি তাও ঠিক মতো খরচ করছি না, তাহলে রইলো কি? কিছুই তো নাই। আমার কাছে মনে হয় একটা বেসিক রিফর্ম দরকার। আমরা হেলথ সিস্টেম মানে 70s 80s এ যা দেখেছি এখন তো ওরকম নাই, মানুষের নতুন নতুন নিড হয়েছে। এবং এখানে আপনাকে একটু থামাই একটু শিমুল, কারণ করোনার এই মহামারী আসার আগের বাস্তবতা আর করোনার অভিজ্ঞতা এবং শিক্ষা, এই বাস্তবতা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং অনেক লার্নিং কিন্তু আমাদের হলো। ওই জায়গা থেকে তো আমাদের আরো রিফর্মের দিকটা আরো বেশি করে ভাবা উচিত, তাই তো? আপনি অবশ্যই না, করোনা তো নতুন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসছে, কিন্তু পুরোনো চ্যালেঞ্জ কিন্তু যায়নি। মানে আমাদের এনসিটি এখনো আছে, এনসিটি গুলো রয়ে গেছে, এনসিটি বাড়ছে, এইটা একটা নতুন আপদ যোগ হলো। তো সুতরাং এখানে নতুন আপদের জন্য নতুন কিছু ব্যবস্থা রাখতে হবে, কিন্তু ভুলে গেলে চলবে না আমাদের দীর্ঘমেয়াদী অনেকগুলা প্রবলেম আছে। সেগুলা যেমন আপনার আউট অফ পকেট এক্সপেন্স, যেটা আমরা বলি যে ব্যক্তির পকেট থেকে যে ব্যয়টা হয় স্বাস্থ্যসেবা মেটাতে গিয়ে, এবং সেটা WHO বলছে প্রতি বছর 50 থেকে 60 লাখ লোক দরিদ্র হয়। আপনি যদি দারিদ্র কমাতে চান তাহলে তো আপনার এদিকে মনোযোগ দিতে হবে। তো টোটাল যে রিফর্মটা খুব দরকার এই মুহূর্তে। আমি মনে করি যে এই করোনা আমাদের সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কোন কোন জায়গাগুলা মানে যথেষ্ট প্রবলেম আছে, সেইগুলা আমরা যদি প্রথমে হাত দেই। কিন্তু একটা ভালো রিফর্ম দরকার। আপনি যেমন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যেন খরচ করতে পারছেন, আপনি তো গত বছর যা অ্যাক্টিভিটিস ছিল তার সাথে 10% অ্যাড করে দিয়েছেন, সেখানে বাজেট বেড়েছে, কিন্তু অ্যাক্টিভিটিস তো বাড়াতে হবে। এই যে আমি বললাম ছোট ছোট যে প্রবলেম গুলা, মানে যে প্রবলেম গুলো আছে, এক নাম্বার হলো যে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার যে বেড়ে গেছে, নতুন করে আরো লোক দরিদ্র হচ্ছে, তারা কিন্তু স্বাস্থ্যসেবা নিবে না, তাদের জন্য একটা প্রোটেকশন মেকানিজম রাখা, এগুলো কিন্তু একটা নতুন খাত তৈরি করে। মানে খরচ করতে পারছে না এই কারণে যে তারা আগে যে গত 20 বছর ধরে একই জিনিস নিয়ে কাজ করে যাচ্ছে, যে একই জায়গায় খরচ করতে চাচ্ছে, সে কারণে হয়তো খরচ হচ্ছে না। আমার মনে হয় রিফর্মের মাধ্যমে নতুন নতুন কোণগুলোতে আরো বেশি মনোযোগ দেওয়া দরকার। যেমন কোভিড পরবর্তী আপনি জানেন লং কোভিড হবে, অনেকে বলছে মেন্টাল হেলথ ইস্যুগুলো বাড়বে, তো সেখানে আপনার বরাদ্দ এখন বানাতে হবে নতুন করে, এখানে অ্যাক্টিভিটিস কি করা যায়। তারপর কোভিড এর সচেতনতা নিয়ে, মানুষের একদম সচেতন না, এটা বাস্তবতা, কিন্তু সেখানে ইয়ে করা, ভ্যাকসিন যাতে মানুষ নেয় সেখানে উদ্বুদ্ধ করা, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। অ্যাক্টিভিটিস যদি আপনি বাড়ান তাহলে তো খরচ হবে। আমার কাছে মনে হয় ওগুলা লিস্ট ডাউন করা, যে কোন অ্যাক্টিভিটিস গুলো এখন আমাদের প্রায়োরিটি, সেই অনুযায়ী বাজেট অ্যালোকেট করা এবং সেই মেকানিজমটা এস্টাবলিশ করা যাতে খরচ করা যায়, তাহলে আমার মনে হয় খরচ নিয়েও প্রবলেম হবে না। সুতরাং বাজেট বরাদ্দ বেড়েছে, এটা ভালো দিক। একই সাথে খরচের দিকটা কিভাবে এফিশিয়েন্টলি করা যায় সেই মনোযোগটা এখন দেওয়া দরকার মনে হয়। জি জি, কিন্তু অধ্যাপক লিয়াকত, আরেকটি বিষয় আমাদের এখানে বারবারই আলোচনায় আসে বাজেট বরাদ্দের ক্ষেত্রে, যে আমরা কি প্রিভেনশনে বেশি বরাদ্দ করব নাকি কিওরের দিকে, মানে এই প্রায়োরিটিটা সেট করতে আমরা যেন সবসময় ভুল করি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শুধু বাজেটের বৃদ্ধি না, খাত নিয়ে চিন্তা করা। এবং সেটা ডক্টর শিমুল বলেছেন যে আগে থেকে আমরা ভাবছি আগে যেভাবে করতাম সেভাবেই করে যাব, 20 বছর আগে যা করতাম। আসলে আমরা যদি আবার ওই উন্নয়ন বাজেটে 4th HPNSPর দিকে তাকাই, তাহলে দেখব যে সেখানে 31টা ওপি রয়েছে, হ্যাঁ, অপারেশন প্ল্যান, যাতে যেখান দিয়ে কাজগুলো হওয়ার কথা। তার বরাদ্দের দিকে তাকালে একটি ওপি রয়েছে PFD ওপি,
হ্যাঁ, আমরা ঠাট্টা করে বলি, আমরা যারা এগুলো নিয়ে ডিল করি বলি ব্রাহ্মণ ওপি। হ্যাঁ, কারণ পিএফডিওপি ফিজিক্যাল ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, সে অর্ধেকের বেশি টাকা একটা ওপিতেই চলে যায়। মানে অবকাঠামো নির্মাণ, অবকাঠামো যন্ত্রপাতি নির্মাণ। নির্মাণ, আমাদের এই যে দেশের একটা টেন্ডেন্সি হচ্ছে যে ভিজিবল বড় কিছু দেখানো, হ্যাঁ, এবং সেখানে কেউ খুব বড় বড়, হ্যাঁ, তো এই যে এই পিএফডিওপিতে খালি ফিজিক্যাল ফ্যাসিলিটির দিকে নজর দেওয়া হয়, যার ফলে হচ্ছে কি আমরা এটাকে বলি ফ্যাসিলিটি বেসড হেলথ কেয়ার সিস্টেম। এটা হেলথ কেয়ার না, এটা হয়ে যায় মেডিকেল কেয়ার সিস্টেম। কেমন? তো এই ক্ষেত্রে আমাদের যেটা হেলথ কেয়ারে কনভার্ট করতে হবে। হেলথ ইজ নট মেডিসিন অনলি। হ্যাঁ, হেলথ একটা সামাজিক ইস্যু, অর্থনৈতিক ইস্যু, রাজনৈতিক ইস্যু। এই যে বৃহত্তর পটভূমিতে হেলথকে দেখলে প্রিভেন্টিভ সাইডকে যদি আমরা, অর্থাৎ যেটা পাবলিক হেলথ বলবো আমরা, প্রিভেন্টিভ বললে আরও যদি ব্যাপক অর্থে পাবলিক হেলথকে যদি না বুঝি তাহলে কিন্তু হবে না। আমাদের এই পর্যন্ত 3% যায় বাজেটের পাবলিক হেলথে শুধুমাত্র। আর পাবলিক হেলথ আরেকটি খুবই অবহেলিত বিষয় হলো গবেষণা খাত। হ্যাঁ, যে আমরা যে এভিডেন্স জেনারেট করতে জানি না। তো এই পাবলিক হেলথের বিষয়গুলোকে যদি গুরুত্বপূর্ণ না মনে করি, তাহলে কোভিড আমাদের শিখিয়েছে যে শুধু হাসপাতালের কত বেড বাড়াবেন, কত আইসিইউ বাড়াবেন, কিন্তু পাবলিক যদি সচেতন হয়, পাবলিক যদি নিজের দায়িত্ব গ্রহণ করে, জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা হেলথে তৈরি হয়, তাহলেই কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত প্রতিরোধ করতে পারেন কোভিডের মতো সংক্রামক ব্যাধি। আর অসংক্রামক ব্যাধি তো অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য জনসম্পৃক্ততা। তার মানে আপনি বলছেন যে কিওরের চেয়ে বরং প্রিভেনশনের দিকে বেশি, মানে কিওরকে অবহেলা না করেও কিন্তু এই যে বাজেটগুলো বৃদ্ধির ক্ষেত্রে খাতকে মানে বুঝতে হবে যে আমার খাত কোন দিকে দিতে হবে। আমার এখন পর্যন্ত কমিউনিকেশন, যে জনগণের সঙ্গে কারেক্ট কমিউনিকেশনের স্কিল, সেটি ঠিকঠাক এইবারে খাতে আমাদের, আমি হয়তো সময় পেলে আরো বলবো যে আসল ইনভেস্টমেন্টটা হচ্ছে জনশক্তি, স্বাস্থ্য জনশক্তি একটা বড়। আমরা জনশক্তি এবং অন্য বিষয়গুলো নিয়ে আসবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এই অনুষ্ঠানে সময় হলো একটু বিরতির। বিরতি থেকে ফিরে এসে আজকের অতিথির সাথে আবারও কথা বলবো। সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। ডক্টর শিমুল, বিরতিতে যাবার আগে আমরা যে প্রসঙ্গগুলিতে আলোচনা করছিলাম যে যন্ত্রপাতি ক্রয় কিংবা অবকাঠামো নির্মাণ, এইসব জায়গায় যত আগ্রহ, পাবলিক হেলথ কিংবা হেলথ কমিউনিকেশনে কিন্তু আগ্রহটা কম দেখা যায় সরকারিভাবে। আপনি কি এ বিষয়ে একমত, কিংবা আপনার ভিন্ন কোনো মত আছে কিনা? না, ডেটা তো যা বলছে দ্বিমত করার সুযোগ নেই, আমরা তাই দেখে আসছি। এবং আপনি যদি দেখেন এই যে বাজেটে খরচ হচ্ছে না, যে কথাগুলো বলা হচ্ছে, এই যন্ত্রপাতি ক্রয়, তারপরে যে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, ওই জায়গাগুলো কিন্তু খরচ ভালো হয়। তো ওখানে খুবই ব্যাপক উৎসাহ। দুইটা কারণে উৎসাহ, একটা হলো এটা ভিজিবল, জনগণের কাছে দেখা যায় উন্নয়ন হচ্ছে। আর সেকেন্ড হলো ওখানে দুর্নীতির সুযোগটা বেশি। এটা এখন মানুষ ওপেন সিক্রেট জানে যে ওখানে বড় বড় বাজেট, এবং এখানে আপনার যন্ত্রপাতি কত দিয়ে কিনলেন এটা অনেক সময় ভেরিফাই করা ডিফিকাল্ট। তো সেই জায়গায় দুর্নীতির সুযোগ, ভাগবাটোয়ারার সুযোগ বেশি, সে কারণে এটা হচ্ছে। আর একই সাথে আপনার যেটা স্যার বলছিলেন যে আমাদের মানে শুধু কিউরেটিভ দিকে মনোযোগ, তাই না? আমরা যেটা করছি প্রিভেন্টিভের জায়গাগুলা, যে হেলথ তো শুধু মানে ডাক্তার আর ওষুধ তা না, এটা হলো একটা অংশ। একটা বড় অংশ তো হচ্ছে আরো হেলথের একটা বড় প্রেক্ষাপট আছে, বড় ইস্যুজ আছে। বিশেষ করে প্রিভেন্টিভ যে বিষয়গুলো, এটা এখন কার দায়িত্ব কেউ কিন্তু জানে না। এটা দায়িত্ব কি হেলথ মিনিস্ট্রি নাকি অন্য কোনো মিনিস্ট্রির, এটাও কিন্তু স্পষ্ট না। তো এটা মনে হয় মোটামুটি আমাদের হারিয়ে গিয়েছে। এবং যে জায়গাগুলো আমরা মানে ধরেন আপনার যন্ত্রপাতি কিনায় যতটা আগ্রহ, যন্ত্রপাতিগুলো চালু রাখার দিকে কিন্তু খুব বেশি মনোযোগ নেই। আপনার প্রায়ই আমরা দেখে থাকি মানে যন্ত্রপাতি আছে কিন্তু কাজ করছে না। তাহলে কাজ করছে না কেন? ওই জায়গায় একটা বাজেট বরাদ্দ। এবং আমি যেটা সিম্পলি বলি, একটা সলিউশন হলো আপনি যাদের কাছ থেকে কিনবেন তাদের সাথে একটা 10 বছরের কন্ট্রাক্ট হবে, তাদের এটা ম্যানেজমেন্টেরও দায়িত্ব, এবং তারা ম্যানেজমেন্টের জন্য একটা টাকা পাবে, কিন্তু তাদের এইটা নিশ্চিত করা, আদারওয়াইজ তাদেরকে পেনালাইজও করা যেতে পারে। এরকম একটা যদি আপনি মেকানিজমে আসেন, তাহলে যে খরচটা করবে এটা আমার কাছে মনে হয় একটু এফিশিয়েন্ট হবে। কি করছে যেহেতু করুক, কিন্তু অ্যাটলিস্ট যেই উদ্দেশ্যে করা সেটা যেন সাধিত হয়, সেদিকে অনেক একটু মানে মনোযোগ দেওয়াটা খুবই জরুরি আমি মনে করছি। আর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এটি আমাদের শেষ অংশ, আপনি আসলে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ এবং ব্যয়, এটি নিয়ে কনক্লুডিং রিমার্কস আসলে আপনি কি বলবেন? না, আমি বলবো যে বরাদ্দ বাড়াতে হবে, এটা আমি এগ্রি করি। এটা হলো বাড়াতে হবে, নতুন নতুন খাত সৃষ্টি করতে হবে, যে খাতগুলো আসলে আমাদের দরকার, বর্তমান যে সিস্টেম আছে সেখানে মিসিং, এবং সেটা এফিশিয়েন্টলি যাতে খরচ করা যায় সেই মেকানিজম ডেভেলপ করা, এবং হেলথ সিস্টেমে যারা জড়িত তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টে মনোযোগ দেওয়া। তাহলে আমার কাছে মনে হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারতাম, আমাদের
অর্থটা দিতে হবে। আর এই ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি এবং জবাবদিহিতা নিশ্চিত করা, আপনি যেটি বলছিলেন যে যন্ত্রপাতি ক্রয়ে আগ্রহ, অবকাঠামো নির্মাণে আগ্রহ, কিন্তু ওই ব্যয়গুলি কিভাবে হচ্ছে, এই ট্রান্সপারেন্সিটি আসলে দেখার দায়িত্বটা কার, কিংবা এটি কি নিজেদের নাকি থার্ড পার্টি নিয়োগ করা লাগবে এই ট্রান্সপারেন্সি নিশ্চিত করার জন্য? থার্ড পার্টি লাগবে না, আপনার তথ্যগুলো দেন, আপনি একদম ওপেন করে দেন সব তথ্য। যে আমি যেটা বলি এখন, মানে যে আমাদের এখন যেটা হলো, সরকারের কাছ থেকে কোনো তথ্য লাগলে আমাদের অ্যাপ্লাই করতে হয়, সরকার মনে চাইলে দেয়, না দিলে না দেয়। রেদার এটা উল্টা হওয়া উচিত, আমি অ্যাপ্লাই করবো, সরকার ব্যাখ্যা দিবে কেন দেওয়া যাবে না। তাহলে আপনি তথ্যটা ওইভাবে নিয়ে আসেন। ইট ইস দ্য রাইট, আমরা বলছি যে রাইট টু ইনফরমেশন, এগুলো বলছি কাগজে কলমে। বাস্তবায়ন করেন, তথ্যগুলো একদম ট্রান্সপারেন্ট ক্লিয়ার করেন। কেউ না কেউ খুঁজে বের করবে, আপনারা খুঁজে বের করেন, আমরা খুঁজে বের করবো যে এটার দাম এত হওয়ার কথা না। তাহলে এক সময় এটা চাপে পড়বে। আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে দুর্নীতি থেকে আমরা মানে মুক্ত থাকতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর লিয়াকত। যেটি বলছিলেন যে ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সির বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ এটি মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বোঝেন না, কিংবা বোঝার চেষ্টা করেন না, এরকম কিছু। না, এটা তো অবশ্যই যেটা বলা হলো, ট্রান্সপারেন্সি তো একটা মৌলিক বিষয়, এবং সেটা দেশের আইন শৃঙ্খলা মানে যত রকম নীতি নৈতিকতা সেগুলোকে তো বাস্তবায়ন করতেই হবে। তবে আমার মতে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় তো স্বাস্থ্যের বাজেট খরচ করে না, এখানে এলজিডি মন্ত্রণালয়ের থেকে অনেক স্বাস্থ্য খরচ হয়, আর্মস ফোর্সেস থেকে হয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়। সমস্ত মন্ত্রণালয়ের ওভারভিউয়ের জন্য একটি স্বাস্থ্য কমিশন ভাবা যেতে পারে, হ্যাঁ, যাতে এগুলোর ক্ষেত্রে একটা আমব্রেলা একটা অর্গানাইজেশন থাকলে ভালো হয়, যথাযথ মানে অ্যাক্টের মাধ্যমে, মানে ক্ষমতা, সত্যিকার ক্ষমতা সহ, মানে নামে না। দ্বিতীয়ত আপনার শেষের দিকের কথাতে আরেকটি কথা এসছে, যেটি যে বরাদ্দটা বৃদ্ধি। আসলে আমরা যদি ওভারঅল বরাদ্দ বৃদ্ধিও দেখি, বেশ গত কয়েক বছরেই কিন্তু ওভারঅল বরাদ্দ বৃদ্ধি ছিল, মানে গত সময়েও, যেটাকে বলা হয় অ্যাবসলিউট বৃদ্ধি বলি আমরা টাকার অঙ্কে। কিন্তু যদি প্রপোর্শন দেখি, তাহলে কিন্তু গত দশকে রাষ্ট্রের কন্ট্রিবিউশন টু হেলথ কেয়ার কমে গেছে, মানে 36 থেকে ইনফ্যাক্ট 23% নেমে এসেছিল লাস্ট, যেটা ন্যাশনাল হেলথ অ্যাকাউন্ট সরকারের তথ্য অনুযায়ী। এবং সেই জন্য আউট অফ পকেট এক্সপেন্ডিচার 63 থেকে কিন্তু 69-এর দিকে চলে গেছিলো, যেটা ডক্টর শিমুল বললেন যে মানুষ নিজের পকেট থেকে খরচ আরও উল্টো বৃদ্ধি পেয়ে গেছে, যেটা কমে আসার কথা। তা আমরা এই বাজেটে চাইবো যে ওভারঅল কন্ট্রিবিউশন অফ দি হেলথ, মানে বাজেট টু দ্য হেলথ সেক্টর, শুধু টাকার অঙ্কে না, প্রপোর্শনেও যেন বাড়ে। 23 থেকে 26, 27 একটা টার্গেটও বলা আছে কিন্তু, যে আমরা 30 সালের মধ্যে একটা ভালো হেলথ কেয়ার আমাদের এই আরেকটি চাওয়া থাকবে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্টটা কোথায় বেশি করে করতে হবে। ইনভেস্টমেন্টটা করতে হবে হিউম্যান রিসোর্সে। আমাদের যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখনকার মানে নির্দেশ অনুযায়ী 10,000 লোকের জন্য, জনগণের জন্য 44.5 জন স্বাস্থ্য জনশক্তি, যেটাকে স্বাস্থ্যের জন্য নিবেদিত ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী থাকা দরকার, সেখানে এখন পর্যন্ত অ্যারাউন্ড 9, আমাদের পাবলিক সেক্টরে 9-এর কাছাকাছি। প্রাইভেট সেক্টরগুলোকে যদি যোগও করি, তাও ধারে কাছেও যাব না আমরা। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের নিজেদের ঘাটতি। দ্বিতীয়ত হলো একটা জিনিস মনে রাখবেন, যে আমরা সবসময় হয়তো গার্মেন্টস, অন্যান্য ইন্ডাস্ট্রি, কাঁচামাল যেখানে অন্য ইম্পোর্ট করতে হয়, অনেক কিছুর উপর নির্ভর করতে হয়, সাপ্লাই চেনের উপরে, সেই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করে এক্সপোর্টের কথা ভাবি। কিন্তু আমাদের রেডিমেড একটা যে জনশক্তি রয়েছে, এত মানুষ আমাদের, এবং এত পোটেনশিয়াল ইয়াং জেনারেশন, যারা এখনও বয়স, কিন্তু আমাদের ডেমোগ্রাফি বলছে যে বয়স কম, এতগুলো ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এই সেই নানান সংগঠন, মানে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সেগুলোতে মনোযোগ দিলে সেই যে মানে শিক্ষকের ঘাটতি, ট্রেনারের ঘাটতি, এবং এইগুলো একদিকে তৈরি হতো। আর তার ফলে শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা উন্নতি করতে পারি, অ্যাক্রেডিটেশন ঠিক করতে পারি, ইন্টারন্যাশনাল রিকগনিশন ঠিক করতে পারি, আমাদের হিউম্যান রিসোর্স এক্সপোর্টের পটেনশিয়াল অসাধারণ। কোভিডের সময় নার্সের চাহিদা, টেকনোলজিস্টের চাহিদা, ডাক্তারদের চাহিদা, অসাধারণ চাহিদা ছিল সারা বিশ্বে, এবং আরও থাকবে সামনে নিঃসন্দেহে। তাহলে দেখুন, বাজেট ভাবতে হবে, যে আমি যদি বাজেটকে আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের বা অন্যদের চিন্তায় যে অর্থনীতির ভাষাতেও বলি, ব্যবসায়িক দিক থেকেও বলি, তাহলেও কিন্তু হেলথ সেক্টর খুব ভালো একটা ইনভেস্টমেন্টের সেক্টর। আর করোনাকে মাথায় রেখে যদি বরাদ্দ বাড়াতে বলেন, তাহলে আপনি কোন সেক্টরে কোথায় বরাদ্দটা বাড়াতে বলবেন? করোনাকে আমি প্রথমেই বলবো এগেইন প্রিভেন্টিভ সেক্টর। আমাদের সবচেয়ে ব্যর্থতা তো জনগণের স্বাস্থ্য সচেতনতার অভাব, এবং মানে যেটাকে আমরা বলি সম্পৃক্ততার অভাব। তাহলে দেখবেন যে দেখুন, যত যদি ভারতের মতো অবস্থা হয় যে রোগীর প্রচণ্ড প্রবাহ, আপনি হাসপাতাল কত বানাতে পারবেন? কারণ হাসপাতাল বানালে তো শুধু ফিজিক্যাল ফ্যাসিলিটি না, জনশক্তি কোথা থেকে দেবেন? সে তো রাতারাতি হবে না। আপনি কোথা থেকে
ডাক্তার নার্স টেকনোলজিস দিয়ে মানে এমনকি ম্যানেজারই কোথায় খুঁজে পাবেন দক্ষ। তাহলে এইটা হচ্ছে ওই প্রসেসটা অলওয়েজ একটু ধীর গতিতে হয়, চাইলে ওভারনাইট করা যায় না। কিন্তু আপনার এই যে ম্যাসিভ মুভমেন্ট, হ্যাঁ, যে আপনার কিউবা বা অন্যান্য দেশের উদাহরণ তো রয়েছে, সেখানে কি সবসময় সেকেন্ডারি আর টার্সিয়ারি কেয়ার দিয়ে প্রিভেনশন হয়েছে তা তো না, প্রাইমারি কেয়ারে আপনি যদি মানে সেই অর্গানাইজ পদক্ষেপ নেন তাহলে অনেক অর্থ লাগে, তো সেখানেও তো অর্থ লাগে, এটা তো শুধু মুখের কথা দিয়ে হবে না। একটা কমিউনিকেশন কীভাবে করতে হবে, আপনারা তো কমিউনিকেশনের লোক জানেন, সেখানে তো টেকনোলজি লাগে এবং সেখানে দক্ষ জনশক্তিও লাগে, তার প্রশিক্ষণ লাগে। তা আমার মনে হয় শুধু মানে কমিউনিকেশনের কথা বলছি না, আরও অনেক রকম বিষয় রয়েছে পাবলিক হেলথের, হ্যাঁ, যেমন আমরা যদি দেখি যে ওই জনশক্তিগুলো সৃষ্টিতে সেগুলিতে মনোযোগ এবং ব্যয় দুটো, তাহলে বাজেট বৃদ্ধি, যেটা আগের কথাতেই ফিরে আসি, ডক্টর শিমুল বলেছেন, আমিও বলছি যে বাজেট বৃদ্ধি করলে কোন খাতে বৃদ্ধি করছি সেটি ব্যয়ের জন্য আমরা মেকানিজম করছি কিনা, আর একটু আগে যেটা বললাম ডিসেন্ট্রালাইজড বিকেন্দ্রীকৃত প্রশাসনিক যে পুনর্বিন্যাস এবং হেলথ সেক্টর একটা রিফর্ম দরকার। হ্যাঁ, উইদাউট মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, শুধু ফিনান্সিয়াল মানে বাজেট বাড়িয়ে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তার জন্য যে বাজেট বৃদ্ধিকে আমরা নিরুৎসাহিত করছি না, কিন্তু আবার বলছি সিম্বলিক, এই সিম্বলিক বাজেটটাকে যদি আমরা নিয়ন্ত্রিত না রাখি তাহলে কিন্তু অনিয়ম বেড়ে যেতে পারে। আমাদের পুরো আলোচনার এটাই আসলে মোদ্দা কথা। ডক্টর লিয়াকত এবং ডক্টর শিমুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে সংযুক্ত হবার জন্য। আশা করছি ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথিদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।